আজ আমি এক্সপ্লেইন করব ভিকি জাহেদের চক্র সিরিজটির দ্বিতীয় সিজন। যারা প্রথম সিজনটি দেখেননি অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে প্রথম সিজনের এক্সপ্লানেশন দেখে নেবেন। সিজন 2 এর কাহিনী চক্র সিজন 1 এর সেই ভয়াবহ মুহূর্ত থেকে শুরু হয়। লুবানকে নিজ হাতে পেটের মধ্যে ছুরিকাঘাত করে হুমায়ুন। নিজের মুখে লুবনার রক্ত মেখে সে উন্মাদের মতো বলতে থাকে, দরজা রক্ষার্থে তো আমাদের অনেক কিছুই করতে হয়, আর রুক্মিণীকে ফেরত পেতে হলে তোমাকেই মরতে হবে। লুবনার সাথে এই চরম বিশ্বাসঘাতকতার জন্য তার কাছে ক্ষমাও চায় হুমায়ুন। লুবানকে সেখানে ফেলে রেখে হুমায়ুন দ্রুত উপরের সেই ঘরের দিকে এগিয়ে যায়। উপরের রুমে লুবনার পরিবারের সবাই গলায় দড়ি দিয়ে চেয়ারের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাদের লক্ষ্য ছিল 6 মিনিট 46 সেকেন্ডে সেই অভিশপ্ত সময়ে পার করা। হুমায়ুন সেখানে পৌঁছতেই তারা চেয়ার থেকে লাফিয়ে পড়ে আত্মহনন করে। চোখের সামনে সবাইকে ঝুলতে দেখেও হুমায়ুন নির্বিকার থাকে এবং হেলালের গলার দড়িটা কেটে দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর হেলালের জ্ঞান ফিরলে সে নিজের পরিবারের মৃতদেহ দেখেও বিচলিত হয় না। সে উল্টো হুমায়ুনকে জিজ্ঞাসা করে জিব্রাইল তাকে বলেছিল একজন এসে টাকাগুলো দেবে। হুমায়ুন কি সেই ব্যক্তি? হুমায়ুন পৈশাচিক হাসিতে ফেটে পড়ে জানায় যে জিব্রাইল তাকে পছন্দ করে বলেই সে এসেছে। তবে পরক্ষণেই হুমায়ুন রাগান্বিত হয়ে হেলালকে বলে যে এবারের টাস্ক সে পূরণ করতে পারেনি, কারণ লুবনা মরতে চায়নি, তাকে জোর করে মারতে হয়েছে। এই ব্যর্থতার শাস্তি হিসেবে হুমায়ুন চাকুর অগ্রভাগ দিয়ে হেলালের চোখ উপড়ে ফেলে। এরপর হুমায়ুন নিচে নেমে এসে দেখে লুবনার নিথর দেহটি আর সেখানে নেই। পুরো 1 বছর কেটে যায়। নিউজে সেই 1 বছর আগে গণ আত্মহত্যার কাহিনী দেখানো হচ্ছে, যেখানে পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে হেলাল শিকাদার সাক্ষাৎকার দিচ্ছে। সে চতুরতার সাথে জানায় তার বাবা শয়তানের পূজারী ছিল এবং লুবনা কোথায় গেছে সে সেই সম্পর্কে কিছুই জানে না। অন্যদিকে পাপেট মাস্টার হিসেবে পরিচিত অ্যানি দীর্ঘ বিরতির পর স্টেজে পারফর্ম করছে। 1 বছর আগে তার স্বামীর রহস্যজনক মৃত্যুর পর সে মানসিকভাবে বিধ্বস্ত ছিল। পারফরমেন্স শেষে এক রেস্টুরেন্টে জনৈক ব্যক্তির সাথে বিবাদে জড়িয়ে পড়ে সে। ওই ব্যক্তি যখন তাকে খুনি হিসেবে ইঙ্গিত করে বলে আপনার স্বামীকেও কি বাথ ট্যাবে চুবিয়ে মেরেছিলেন, তখন অ্যানি শখে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে হুমায়ুনের রহস্যময় গতিবিধি অব্যাহত থাকে। সে এক রুমে 3টি বিদেশি কুকুর নিয়ে কি যেন এক পরিকল্পনা করছে। অন্যদিকে পুলিশ অফিসার আশরাফ এখনো লুবনার নিখোঁজ রহস্য নিয়ে ওসির কাছে তদবির করছে। আশরাফ নিশ্চিত যে লুবনাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু লাশের অভাবে ওসি মার্ডার কেস নিতে রাজি হন না। এরই মধ্যে পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকা থেকে ভবঘুরে বা টোকাইরা প্রতি পূর্ণিমার আগে নিখোঁজ হয়ে যাচ্ছে। এই নিখোঁজ হওয়া টোকাইদের একজনকে হুমায়ুনের সহকারী তার বিশাল মেনশনে নিয়ে আসে। সেখানে প্রচুর খাবারের প্রলোভন দেখিয়ে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এরপর হুমায়ুন সেই মৃতদেহ খণ্ড বিখণ্ড করে এক বিভৎস উৎসবে মেতে ওঠে এবং সেই রক্ত নিজের মুখে মাখে। হুমায়ুন তার সহযোগীর কাছে জানতে চায় আর কয়টা পূর্ণিমা বাকি। উত্তর আসে আর মাত্র 3টি। হুমায়ুন বিশ্বাস করে 3টি পূর্ণিমা পরেই সেই আকাঙ্ক্ষিত দরজা খুলে যাবে। এরই মধ্যে হুমায়ুনের গ্রামে পরিচিত আদনান নামে এক যুবক তার কাছে আসে, কিন্তু অতিরিক্ত কৌতূহলী হওয়ার কারণে হুমায়ুন তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেয়। আদনানের বাবা যখন ছেলের মৃত্যুর বিচার চায় তখন হুমায়ুন অত্যন্ত ঠান্ডা মাথায় তাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে কল কেটে দেয়। হুমায়ুন জানে তার পৈশাচিক পরিকল্পনার মাঝে যে কেউ বাধা হয়ে দাঁড়ালে তার পরিণতি হবে আদনানের মতোই। রাহাত আর জেনি ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাহাত আসলে জেনিকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্যই অ্যানি আবার বাড়িতে এসেছিল। সেখানে গিয়েও জানতে পারে অ্যানিও নাকি ডাক্তার দেখাতে গেছে। কিছুক্ষণের মধ্যেই জেনি সেখানে চলে আসে এবং ওরা দুজন বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যানি হাসপাতালে পৌঁছায় ডাক্তার বিপ্লব কুরাইশির সাথে তার অ্যাপয়েন্টমেন্টের জন্য। ডাক্তার বিপ্লব একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু হাসপাতালে গিয়ে রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পারে যে গতকাল রাতে ফুড পয়জনিং এ ডাক্তার বিপ্লব মারা গেছেন। এই খবরটা শুনে অ্যানি ভীষণ চমকে যায়। ও মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই রিসেপশনিস্ট মেয়েটা ওকে অন্য একজন ডাক্তারের নাম রিকমেন্ড করে। মেয়েটা বলে, ম্যাম, আমি ডাক্তার হুমায়ুনের কথা বলছি, আপনি একবার ওনার কাছে গিয়ে দেখুন। আশা করি আপনার অন্য কারো কাছে আর যেতে হবে না। আমি নিজেও পার্সোনালি ওনার কাছে গিয়েছি। মেয়েটির কথা শুনে অ্যানি রাজি হয় এবং ওখানেই অপেক্ষা করতে থাকে। এর পরপরই দেখা যায় রিসেপশনিস্ট মেয়েটাকে হুমায়ুনের সেই সহযোগী অনেকগুলো টাকা দেয়। বোঝা যায় মেয়েটা হুমায়ুন আর তার সহযোগীর কথা মতোই অ্যানিকে মিথ্যে কথাগুলো বলছিল। অ্যানি হুমায়ুনের চেম্বারের বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে।
অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন ওর ডাক পড়ে না, তখন ও গিয়ে রিসেপশনিস্টের কাছে জানতে চায় এত সময় কেন লাগছে। মেয়েটি জানায়, স্যার একটু সময় নিয়ে রোগী দেখেন, আপনি আরেকটু অপেক্ষা করুন। অ্যানি বাধ্য হয়ে আবার নিজের সিটে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে রিসেপশনিস্ট মেয়েটা তার মোবাইলে একটি খবর চালু করে। খবরটা ছিল অ্যানির স্বামী রাজীবের মৃত্যুর কাহিনী নিয়ে। রাজীবের পরিবার এই মৃত্যুর ন্যায্য বিচার চাইছে, এমনটাই খবরে দেখানো হচ্ছিল। খবরটা শোনার কিছুক্ষণ পরেই অ্যানির ডাক পড়ে। ও হুমায়ুনের ঘরের মধ্যে গিয়ে বসে। রুমের মধ্যে বসার পর হুমায়ুন হঠাৎ অ্যানিকে বলে, পানিতে ডুবে তোমার কেমন লাগছে অ্যানি? এই কথাটা শুনে অ্যানি চমকে যায়। ও হুমায়ুনকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি আমার সম্পর্কে সবকিছুই জানেন? পানিতে আমিও ডুবিনি, আমার স্বামী মারা গিয়েছিল বাথটাবে ডুবে। হুমায়ুন তখন বলে, না, আমি তোমার কথাই বলছি। তুমি ডাঙ্গায় থেকেও পানিতে ডুবছো গত 1 বছর ধরে। তোমার স্বামীর মৃত্যুর জন্য সবাই তোমাকেই দায়ী করছে। তোমাকে যে যেমন কথা বলছে তুমি তেমনটাই নিজেকে ভাবছো, এর জন্যই তোমার এতটা ঝামেলা হচ্ছে। হুমায়ুন আরো বলে, এখন তোমাকে একটা কথা বলি, তোমার আর আমার মধ্যে যে সেশনগুলো হবে এগুলো একদমই থাকবে আমাদের দুজনের সিক্রেট। যদি তোমার মধ্যে কোনো ভয়ঙ্কর দানব থেকেও থাকে তাহলে তুমি আমার সামনে আনতে পারো তাকে। ট্রাস্ট মি, আমি একদমই ভয় পাবো না। এই কথাগুলো শুনে অ্যানি কেমন যেন থমকে যায়। ও হুমায়ুনের সামনে দেওয়া পানিটা খায়। অন্যদিকে একটা আধো অন্ধকার ঘরে রহস্যময় দৃশ্য দেখা যায়। ঘরটার 4 দেয়ালে আরবিতে কিছু একটা লেখা। ঘরের মাঝখানে বসানো একটি খাটিয়ার উপরে একটা লাশ শোয়ানো। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন লোক চলে আসে এবং লাশটার গায়ের উপর একটা কাপড় বিছিয়ে দেয়। তারপর সে কিছু একটা প্রার্থনা করতে শুরু করে। এই লাশটাই বা কার, আর কেনই বা এই লোকটা এমন কাজ করছে সেটা নিয়ে রহস্য ঘনীভূত হয়। দৃশ্যপট বদলে যায়। হুমায়ুনকে দেখা যায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতে। ওর হাতে একটা পুরনো বই। ও আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আস্তে আস্তে আমি আপনার কাছে চলে আসছি। আমার শক্তি যে বাড়ছে এটা আমি বুঝতে পারছি। কিছুদিন আগে আমি অনেক দুর্বল ছিলাম, এর জন্য রুমকে আমাকে বিভ্রান্ত করতে পেরেছিল, কিন্তু এখন আমাকে বিভ্রান্ত করতে পারবে না কেউ। ও আরো বলে, রুমকের কারণে আমি অনেক ভুল করেছিলাম, এর জন্য আদনানকে আমাদের এই ব্যাপার স্যাপার আমি জানাই। মনে করেছিলাম হয়তোবা ও আমাদের সাথে দিবে, কিন্তু আমি ভুল ছিলাম। এতে আপনি আমার উপর অনেক রেগে গিয়েছিলেন, এর জন্য আমাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। তবে এখন আমি আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি, আর অল্প কিছুদিনের মধ্যে আমি পুরোপুরি শক্তিমান হয়ে যাব। হুমায়ুন যখন এই কথাগুলো বলছিল তখন সমুদ্রের গর্জনের সাথে ফিস ফিস করে অন্য একটা কণ্ঠ ভেসে আসছিল। আওয়াজটা ছিল একদম বীভৎস। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় কোরআন এবং সুন্নাহ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বিতর্ক হচ্ছে। এক পক্ষ ছিল পীরের বিপক্ষে আর অন্য পক্ষ ছিল পীরের পক্ষে। হুমায়ুনরা ছিল আসলে পীরের পক্ষের লোক, কিন্তু এখানে যখন তাদের লিডার মানে হুমায়ুনের বাবা আব্দুল পীর কথা বলছিল তখন অন্য পক্ষের লোকজন ওদের যুক্তি খণ্ডন করে ওদের ভুল প্রমাণিত করে। গ্রামের সবাই মিলে ওদেরকে অপমান অপদস্থ করে, এমনকি মারধরও করে। এতে আব্দুল পীরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। অপমানিত আব্দুল পীর বাড়িতে গিয়ে নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলে। হুমায়ুন সহ তাদের দলের সবাই ওদের বাড়ির বাইরে মন খারাপ করে বসেছিল। ঘরের মধ্যে আব্দুল পীর নিজের কষ্টে নিজেই পড়ছিল। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। যন্ত্রণায় ও জোরে জোরে বিলাপ করতে শুরু করে। ঠিক তখনই ওর কানে একটা অশরীরী কণ্ঠ ভেসে ওঠে। কণ্ঠটা ওকে বলে, তুমি যদি চাও তাহলে পুরো দুনিয়াকে তোমার পায়ের নিচে রাখতে পারবে, শুধু তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি যা যা বলবো তেমনটাই তোমাকে করতে হবে। এই কথাগুলো শুনে আব্দুল পীর কণ্ঠটার শর্তে কনভিন্স হয়ে যায়। কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে। অ্যানির ভাই সিরাজ এবং তার ভাবির মধ্যে তর্ক বিতর্ক চলছিল। সিরাজ একজন খুব ভালো ডাক্তার ছিল, কিন্তু এতটাই সৎ ছিল যে মানুষকে সবসময় ভালো ওষুধটাই লিখে দিত। এই ভালো ওষুধগুলো একবার খেলেই রোগীরা সুস্থ হয়ে যেত, তাই তারা আর সিরাজের কাছে দ্বিতীয়বার ফিরে আসতো না। এভাবেই সিরাজের কাজকর্ম খুব একটা চলতো না। চেম্বারে গেলেও তাকে মাছি মারতে হতো। এই ব্যাপারগুলোতে সিরাজের বউ একদমই বিরক্ত হয়ে গিয়েছিল। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। ঠিক তখনই ঘরের মধ্যে অ্যানি চলে আসে, আর সিরাজের মেয়ে আগে থেকেই বাবা মায়ের এসব তর্ক বিতর্ক দেখছিল। অন্যদিকে রাহাত আর জেনি একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল। তখন জেনি রাহাতকে জিজ্ঞাসা করে, কবে তুমি বিয়ে করবে আমাকে? রাহাত উত্তরে জানায়, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার চাকরির অবস্থা খুব একটা ভালো না, একটু স্টেবল হয়ে নেই তারপর আমরা বিয়েটা করব। কিন্তু জেনি এই বিষয়টা নিয়ে রেস্টুরেন্টে সিন ক্রিয়েট করতে শুরু করে এবং অনেক কান্নাও করে। তখন ব্যাপার স্যাপার ঠিকঠাক ভাবে বুঝতে না পেরে রাহাত বলে, আমি ওয়াশরুম থেকে একটু আসছি।
রাহাত চলে যাওয়ার পর জেনির আচরণে বোঝা যায় ও আসলে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। জেনির ধারণা ও অন্ধ হয়ে গেছে বলেই হয়তো রাহাত তাকে আর বিয়ে করতে চায় না। ও রাগে দুঃখে রেস্টুরেন্ট থেকে একে একাই বেরিয়ে পড়ে, রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অন্ধ একটা মানুষের জন্য রাস্তা দিয়ে হাঁটা যে কতটা বিপজ্জনক সেটাও বুঝতে পারে। রাস্তার মাঝখানে গিয়ে আর কোনোভাবে রাস্তা পার হতে পারছিল না। জেনির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন অবশ্য মেঘলা নামে একটি মেয়ে এসে ওকে ধরে রাস্তা পার করিয়ে দেয়। মেয়েটা জেনিকে নিয়ে একটি জায়গায় বসায় এবং পানি খাওয়ায়। জেনি মেঘলাকে ধন্যবাদ দিয়ে বলে, আপু, আসলে ঢাকা শহরটা অন্ধ মানুষের জন্য অনেক কঠিন। এরপর সে মেঘলার ফোন থেকে রাহাতকে কল দেয়। রাহাতের কণ্ঠ শুনেই বোঝা যায় সে জেনির জন্য কতটা উদ্বিগ্ন হয়েছিল। কিছুক্ষণের মধ্যে রাহাত সেখানে পৌঁছে জেনিকে জড়িয়ে ধরে এবং দুজনেই আবেগপ্রবণ হয়ে কান্না করতে থাকে। সেদিন সন্ধ্যায় অ্যানি আবারও হুমায়ুনের চেম্বারে আসে। সে তার পারিবারিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির কথা তুলে ধরে বলে, আমাদের পুরো বাসার একটা গ্যাস চেম্বারের মতো, সবাই সবার দম আটকে ফেলছে। অ্যানি জানায় তার একটা পজিটিভ জায়গা হলো তার বোন জেনি, যার পুরো পৃথিবীটা অন্ধকার। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ার সময় এক পিকনিক থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় জেনি তার চোখের জ্যোতি হারিয়ে ফেলে। গত 12 বছর ধরে সেই অন্ধকারের সাথে লড়াই করছে। অ্যানি আরও জানায় জেনির জীবনে রাহাত নামে একজন আছে যে তাকে স্কুল জীবন থেকে পাগলের মতো ভালোবাসে এবং অন্ধ হওয়ার পরও তাকে ছেড়ে যায়নি। এসব শুনে হুমায়ুন অ্যানিকে বলে, রাহাত যা করেছে আপনিও হয়তো তাই করতে চেয়েছিলেন, কিন্তু আপনি আপনার স্বামীকে বাঁচাতে পারেননি, বোনকেও সাহায্য করতে পারছেন না। এই অপরাধ বোধ বা গিল্টিটুকুই আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। হুমায়ুন অ্যানির মন পড়ার দাবি করে তার পাপেটের প্রশংসা করে বলে, আপনার পাপেট হলো আপনার অল্টার ইগো, যা আপনি নিজে বলতে পারেন না তা পাপেটের মাধ্যমে বলেন। হুমায়ুন নিজেকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের ভক্ত হিসেবে পরিচয় দেয়। অ্যানি এতে দারুণ খুশি হয়ে হুমায়ুনকে তার আগামী সপ্তাহে শোতে আসার আমন্ত্রণ জানায় এবং হুমায়ুন রাজি হয়। অন্যদিকে ডাক্তার সিরাজের চেম্বারে হুমায়ুনের সেই সহযোগী হাজির হয়। সে সিরাজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি একটা প্রস্তাব দেয়। সে জানায় একটি কিডনি বের করার জন্য সিরাজকে 5 লক্ষ টাকা দেওয়া হবে এবং অগ্রিম হিসাবে 2 লক্ষ টাকা টেবিলের উপর রাখে। সিরাজ লাইসেন্সের কথা তুললে লোকটা দম্ভ ভরে বলে, লাইসেন্স তাদেরই লাগে যাদের ক্ষমতার অভাব আছে, আমাদের ক্ষমতা প্রচুর। সিরাজ এই অনৈতিক কাজ করতে সরাসরি মানা করে দিলে লোকটা তাকে একটি নম্বর দিয়ে বলে, ডোনার খুব গরিব মানুষ, আপনি না করলে কোনো হাতুড়ে ডাক্তার দিয়ে কাজটা করানো হবে, তাতে ডোনার মারাও যেতে পারে, একবার ভেবে দেখুন। সিরাজ দ্বন্দ্বে পড়ে যায়, কারণ অভাব আর স্ত্রীর সাথে অশান্তির মূলে ছিল এই টাকা। বিকেলের দিকে রাহাত এক মেয়েকে নিয়ে থানায় আসে এবং একটি নিখোঁজ লোকের ছবি দেখায়। রাহাত জানায় এই লোকটি তার সোর্স হিসেবে কাজ করত এবং সে কোনো নেশাখোর নয়। এর আগে নিখোঁজ টোকাইদের নিয়ে করা জিডিগুলো রাহাতই করেছিল। মেয়েটি জানায় তার বাবা বলেছিল এক বড়লোক সাহেব তাকে প্রতিদিন বিরিয়ানি খাওয়ায়, সেদিনও ফেরার সময় বিরিয়ানি আনার কথা ছিল। পুলিশ রাহাতের কথায় গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দেয়। রাত বাড়লে হুমায়ুন সম্পূর্ণ কালো পোশাক পরে একটি অন্ধকার ঘরে যায়। সেখানে একটি টেবিলের উপরে রাখা বিদেশি কুকুরকে সে নৃশংসভাবে কাটতে শুরু করে। এরপর সে একটি মানুষের পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেই কুকুরের পেটের ভিতর ঢুকিয়ে দিয়ে পুরো দেহটা স্ট্যাপলার করার মতো আটকে দেয়। কাজ শেষ করে সে পেট সেমিট্রিতে ফোন করে জানায় যে তার 3টি জার্মান শেপার্ড ফুড পয়জনিংয়ে মারা গেছে। সে তাদের কবর দিতে চায়। একটি বড় কবরের জন্য 20,000 টাকা রফা হয়। হুমায়ুন বিড়বিড় করে বলতে থাকে, মৃত পশুর মধ্যে মৃত মানুষ, এটা আপনাকে নিশ্চয়ই খুশি করেছে। সিমেট্রিতে কবর দেওয়ার সময় গোরখোদ কুকুরটির অস্বাভাবিক ওজন নিয়ে প্রশ্ন তুললে হুমায়ুন নির্লিপ্তভাবে উত্তর দেয়, মৃত জিনিসের ভার একটু বেশি হয়। বাড়িতে ফিরে অ্যানি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাপেটটি হাতে নিয়ে কথা বলছিল। সে পাপেটকে মজা করে বলছিল যে সে মারা গেলে পাপেটকে কে চালাবে। কিন্তু হঠাৎ করেই এক অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা ঘটে। পাপেটটি নিচ থেকে অ্যানির দিকে ঘুরে যায় এবং তার কানে ফিস ফিস করে কিছু একটা বলে। অ্যানি চরম আতঙ্কিত হয়ে পড়ে। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে দেখা যায় আব্দুল পীর তার অনুসারীদের মাঝে আদম ধর্ম নামে এক নতুন ধর্ম প্রচার করছে। এই ধর্মের অদ্ভুত সব নিয়ম। এখানে মাছ বা পশুর মাংস খাওয়া হারাম হলেও শূকরের মাংস খাওয়া বৈধ। যাকে ইচ্ছা তাকে বিয়ে করা যাবে এবং মুসলমানদের সাথে কোনো তর্কে যাওয়া যাবে না, বরং তাদের ক্ষতি করাই হবে মূল লক্ষ্য। এই ধর্মের মৃতদের জন্য কোনো জানাজা বা চোখের পানি ফেলা নিষেধ। নবজাতকদের মুখে দাঁড় কাকে রক্ত দেওয়ার নিয়ম জারি করে আব্দুল পীর তার অনুসারীদের এই নতুন ধর্মে দীক্ষিত হওয়ার জন্য বিশেষ মন্ত্র উচ্চারণ করতে বলে। আব্দুল পীর তার অনুসারীদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করতে থাকে, আমি সজ্ঞানে ও সবিবেচনায় মেনে নিলাম যে
পৃথিবীর অন্য সকল ধর্মই ভিত্তিহীন। একমাত্র সত্য হলো এই আদম ধর্ম। আমি আজ থেকে সকল ধর্ম এবং ধার্মিকদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আমৃত্যু নিজেকে এই আদম ধর্মের সঙ্গে যুক্ত রাখব। পৃথিবীর বাকি সব ধর্ম নিপাত যাক, বলুন আমিন। সেখানে উপস্থিত প্রায় সবাই এই ঘোষণায় একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর করেছিল, কিন্তু হুমায়ুন আর তার স্ত্রী এই পৈশাচিক ঘোষণা শুনে স্তব্ধ হয়ে যায়। তারা এই পাপে অংশ নিতে চাইছিল না। তা দেখে আব্দুল পীর তাদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং জোরপূর্বক সেখানে স্বাক্ষর করতে বাধ্য করে। এই চুক্তিতে স্বাক্ষর করতে হচ্ছিল নিজের রক্ত দিয়ে টিপসই দেওয়ার মাধ্যমে। স্বাক্ষর শেষ হওয়ার পর আব্দুল পীর এক ভয়ঙ্কর কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে, যদি তোমরা এই ধর্মের বাইরে যাওয়ার চেষ্টা করো তবে তিনি তোমাদের কঠোর শাস্তি দেবেন এবং এর চরম প্রতিশোধ নেবেন। এরপর আব্দুল পীর যে বিভৎস হাসি দেয় তাতে উপস্থিত সবার আত্মা কেঁপে ওঠে। নিজেদের রুমে ফিরে হুমায়ুন প্রচণ্ড অনুতপ্ত হতে থাকে। সে তার স্ত্রীকে বলতে থাকে, আব্বা আমাদের এটা দিয়ে কি করালেন? আল্লাহ তো আমাদের কোনোদিন মাফ করবেন না। এটা তো সরাসরি শিরক করা হলো। হুমায়ুনের স্ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে যে তাদের বাবা অনেক জ্ঞানী মানুষ, তিনি হয়তো তাদের ভালোর জন্যই এটা করেছেন। তাছাড়া তখন তাদের আর কোনো উপায়ও ছিল না। হুমায়ুন স্ত্রীর কোনো কথাতেই শান্ত হতে পারে না। সে তওবা করার জন্য মাথায় টুপি দিয়ে জায়নামাজে বসে নামাজ পড়তে শুরু করে, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথেই তার কানে এক অত্যন্ত ভয়ঙ্কর ও অশরীরী কণ্ঠ ভেসে আসতে থাকে। সেই শব্দের তীব্রতায় হুমায়ুন কোনোভাবেই নামাজ শেষ করতে পারে না। এক অশুভ শক্তি যেন তাকে ঘিরে ধরেছে, যা তাকে স্বাভাবিক ইবাদত থেকেও দূরে সরিয়ে দিচ্ছে। কাহিনী এবার বর্তমানে ফিরে আসে। কুচকুচে কালো রঙের লম্বা কোট পরা একটি রহস্যময় বই নিয়ে হুমায়ুনকে দেখা যায় পাহাড়ের নির্জন পথ দিয়ে কোথাও যেতে। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে কিছু একটা দেখে সে চমকে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে একজনের সাহায্য নিয়ে জেনি হঠাৎ করেই রাহাতের বাড়িতে হাজির হয়। জেনিকে অসময়ে দেখে রাহাত বেশ অবাক হয় এবং কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? জেনি আবেগপ্রবণ হয়ে উত্তর দেয়, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছা করছিল, তাই না বলেই চলে এলাম। কিন্তু রাহাতের ঘাবড়ে যাওয়ার পেছনে অন্য কারণ ছিল। জেনি যখন রাহাতকে জড়িয়ে ধরে তখন দেখা যায় রাহাতের ঘরে অন্য একটি মেয়েও আছে। রাহাত আসলে জেনিকে ঠকাচ্ছিল, অর্থাৎ সে ডাবল ক্রস করছিল। জেনি যখন রাহাতের আলিঙ্গনে আবদ্ধ হয় ঠিক তখনই পেছন থেকে ওই অন্য মেয়েটিও রাহাতকে জড়িয়ে ধরে। এক অত্যন্ত জটিল ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময় অ্যানির বাবা একটি মেয়েকে ডিজিটাল মাধ্যমে ফলো করতেন। হঠাৎ সেই মেয়েটি তাকে একটি উস্কানিমূলক মেসেজ পাঠিয়ে বলে সে খুব একা এবং তাকে সময় দেওয়ার জন্য যেন তিনি ঠিকানা মতো চলে আসেন। মেয়েটি আরও জানায় তিনি শুধু গেলেই হবে, বাকি সব ব্যবস্থা সেই করবে। ঠিক সেই মুহূর্তে সেখানে অ্যানির মা চলে আসেন। ভয়ে ও তাড়াহুড়ায় অ্যানির বাবা ফোনটা লুকিয়ে ফেলেন এবং বেশ হকচকিয়ে যান। দৃশ্যপট বদলে যায় একটি নির্জন ঘরের দিকে। সেখানে দেখা যায় হেলাল এক ব্যক্তিকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করছে। পাশেই দাঁড়িয়ে হুমায়ুনের সেই সহযোগী। তাদের কথাবার্তায় বোঝা যায় লোকটির জীবনের আর মাত্র 15 দিন বাকি। এরপরই হুমায়ুন তাকে টুকরো টুকরো করে ফেলবে। লোকটিকে যখন ধরে আনা হয়েছিল তখন সে নিজেই নিজের জিহ্বা কামড়ে কেটে ফেলেছিল যাতে কোনো তথ্য ফাঁস না হয়। এখন তাকে চেয়ারে বসিয়ে মুখে কাপড় চাপা দিয়ে পানি ঢেলে ওয়াটার টর্চার করা হচ্ছে। এই লোকটির নাম সেলিম এবং সে আসলে সেই রহস্যময় ঘরের লোকটির সহযোগী। সেলিম যে ঘরের 4 দেয়ালে আরবি লেখা এবং খাটিয়ায় রাখা লাশের সামনে বসেছিল সেখান থেকে টেলিপ্যাথির মাধ্যমে সেলিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে আকুতি জানিয়ে বলতে থাকে, আমি আর পারছি না সেলিম, আমাকে মুক্ত করো, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এদিকে অ্যানির পাপেট শো দেখার জন্য হুমায়ুন টিকিট কেটে হলের ভেতরে ঢুকে। সেখানে জেনিও তার ভাতিজিকে নিয়ে হাজির হয়। হলের ভেতর হঠাৎ জেনির সাথে মেঘলার ধাক্কা লাগে। কিছুক্ষণ পর সেখানে রাহাতও চলে আসে এবং তারা সবাই মিলে শো দেখতে বসে। অ্যানির পাপেট শো শুরু হয় এবং প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই অ্যানি আতঙ্কিত হয়ে অনুভব করে যে তার পাপেটটি আর তার নিয়ন্ত্রণে নেই। ভয়ে ভয়ে অ্যানি পাপেটটিকে একটি জোকস বলতে বললে পাপেটটি নিজে থেকেই কথা বলতে শুরু করে। পাপেটটি বলতে থাকে, মানুষের জীবনটাই একটা জোকস, এখানে কেউ সত্য কথা পছন্দ করে না। এই যে যেমন তোমার বোন জেনি, সে ভাবছে তার প্রেমিক রাহাত তাকে খুব ভালোবাসে। পাপেটটি জেনিকে সরাসরি উদ্দেশ্য করে বলে, জেনি তুমি অন্ধ আর তোমার প্রেমও অন্ধ, কিন্তু তোমার প্রেমিক তো অন্ধ নয়, সে তো সবকিছুই দেখতে পায়। বিশেষ করে যখন সে অন্য নারীদের দিকে তাকায় তখন তার চোখ খুব ভালোভাবেই কাজ করে। হলের ভেতর উপস্থিত সবাই পাপেটের মুখে এমন ব্যক্তিগত ও বিস্ফোরক কথা শুনে স্তব্ধ হয়ে যায়। পাপেটের মুখ চেপে ধরে অ্যানি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পাপেটটি থামে না। সে আরো নিষ্ঠুরভাবে বলতে থাকে, তোমার স্বামী যখন বাথ টাবটাতে মারা যাচ্ছিল তখন কি তুমি থেমেছিলে? তখন থামনি কেন? এখন কেন চুপ করে আছো?
এই ভয়ানক কথাগুলো শুনে আতঙ্কে পাপেট নিয়ে স্টেজ থেকে দৌড়ে পালিয়ে যায় অ্যানি। দর্শকরা সবাই হতবাক হয়ে যায়। এমন একটা সাজানো শোতে কি ঘটে গেল কেউই বুঝতে পারে না। কাহিনী এবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। এক রাতে হুমায়ুনের স্ত্রী রুমকি আতঙ্কিত হয়ে জেগে ওঠে এবং হুমায়ুনকে জানায় কেউ একজন তার অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছে এবং কয়েক রাত ধরেই এমনটা ঘটছে। হুমায়ুন বুঝতে পারে তার বাবার করা সেই অশুভ শক্তির ফলেই এইসব ঘটছে। পরদিন সকালে তার বাবাকে সব জানালে তিনি সবাইকে মিষ্টিমুখ করান এবং বলেন যে এটি কোনো সাধারণ মানুষের বাচ্চা নয়, বরং আদম তার বংশবিস্তারের জন্য রুমকির শরীরকে বেছে নিয়েছে। এটি একটি আমানত। হুমায়ুন প্রতিবাদ করলে বলে এটি তার আর রুমকির প্রথম সন্তান, কিন্তু তার বাবা সাফ জানিয়ে দেন যে যেদিন তারা চুক্তিতে সই করেছে সেদিন থেকে নিজেদের উপর তাদের আর কোনো অধিকার নেই। এই সন্তান জন্ম নেওয়ার পর তাদের লালন পালন ও শিক্ষা হবে আদম ধর্ম অনুযায়ী। অশুভ কর্মকাণ্ড আরো বাড়তে থাকে। রাতে বাবা রুমকির পেটের উপর রক্ত দিয়ে মন্ত্র লেখেন এবং কাঁচা মাংস খেতে শুরু করেন। রুমকি ভয়ে কুঁকড়ে যায়। কিছুদিন পর দেখা যায় পরিবারের সবাই আগুনের চারদিকে ঘুরে রক্তমাখা কাঁচা মাংস খাচ্ছে। হুমায়ুন আর এসব সহ্য করতে পারছিল না। একদিন রাতে সে দেখতে পায় তার বাবা তাদের ঘরে ঢুকে ঘুমন্ত রুমকির পেটে চুমু খাচ্ছে এবং অদ্ভুত আচরণ করছে। হুমায়ুন বুঝতে পারে তার বাবার মানসিক বিকৃতি ঘটেছে এবং সে বিশ্বাস করছে রুমকির পেটে শয়তানের বাচ্চা বড় হচ্ছে। নিজের অনাগত সন্তান আর স্ত্রীকে বাঁচাতে হুমায়ুন তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে রাতের অন্ধকারে ট্রেন ধরে পালিয়ে যায়। কাহিনী আবার বর্তমানে ফিরে আসে। হুমায়ুন হঠাৎ অ্যানির বাড়িতে হাজির হয়। অ্যানির মা ডাক্তার হুমায়ুনকে দেখে বেশ খুশি হলেও অ্যানি তাকে দেখে পুরোপুরি চমকে যায় এবং অবিশ্বাসের সুরে বলে ওঠে, আপনি? তো এই সিরিজটি একটি 5 ঘন্টার সিরিজ, তাই একটি ভিডিওতে পুরো সিরিজ এক্সপ্লেইন করা সম্ভব না। তাই বাকি অংশটুকুর এক্সপ্লানেশন নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। প্রথম পার্টের এক্সপ্লানেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর দ্বিতীয় পার্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।